মোকদ্দমা নাই, অ্যাডমিসিং নেই, কিছু নেই, সরাসরি কয়েকটা পয়েন্ট হচ্ছে আমার শিক্ষকদের উদ্দেশ্যে, যেহেতু আমরা এখান থেকে চলে যাবো, কথা বলা দেওয়ার শিক্ষকদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে আজকে কোন ক্লাসে কতজন উপস্থিত আর অনুপস্থিত কত, অনুপস্থিত সংখ্যাটা মাথায় রেখে আগামীকালকে যাতে করে কোনো ক্লাসে কোনো ছাত্র যাতে করে অনুপস্থিত থাকবেন, নট ছাত্র, ছাত্রদের সাথে না, অভিভাবককে আপনি মেসেজ পাঠাইবেন, কল করবেন, কেন আজকে তিনি আসেন এটারও কারণ জানিয়ে দেবেন। আগামীকালকে যাতে করে আমার প্রত্যেক ক্লাসে যতজন ছাত্র আছে তত ছাত্র যাতে উপস্থিত থাকে, এই জন্য শিক্ষার্থীর প্রতি আমার সবিনয় অনুরোধ হচ্ছে আজকে আপনি বাসাতে গিয়ে যারা আমাদের সাথে থাকেন আপনি একটু দীর্ঘই ক্লাস লিস্টটা নিয়ে প্রত্যেক ছাত্রদেরকে আপনারা ছাত্রদেরকে অভিভাবকদেরকে ফোন দিবেন আগামীকাল যাতে আমার সকল ছাত্র আসে। দ্বিতীয় নম্বর টিচারদের মধ্যে দ্বিতীয় নম্বরগুলো হচ্ছে আমাদের ইনকোর্স পরীক্ষা। ইনকোর্স পরীক্ষার তারিখ দেওয়া আছে, প্রত্যেকের তারিখ দেখে ইনকোর্স পরীক্ষাটা শুরু করে দিবেন। প্রথম ইনকোর্সে যে মার্কশিট যেটা বাকি আছে, যাদের কাছে এখনও বাকি রয়েছে, যারা এখনও দেননি, আপনাদের প্রতি অনুরোধ আমাদের কামরুল স্যারের কাছে মার্কশিটগুলো জমা দিয়ে দিন। আর তৃতীয় নম্বর যে কথা, সেটা হচ্ছে আমাদের প্রথম সাময়িক পরীক্ষার সামনে, অর্থাৎ সময় আর বেশি দিন নেই। রমজান প্লাস আমাদের মাহফিল, অনেকগুলো সময় যেভাবে যাওয়ার দরকার এটা আপনারা দেখেছি, পড়া যেভাবে হওয়ার দরকার আমরা একটু পিছনে। এই জন্য এই যে সময়টুকু আমাদের প্রথম সাময়িক পরীক্ষার আগে আছে, প্রত্যেক শিক্ষক অনুগ্রহপূর্বক, যেহেতু দায়িত্ব আমার কাজে এসেছে, সুতরাং আমি দায়িত্বকে এটা সম্মান দিয়ে আমি গ্রহণ করেছি এবং সেটা যাতে করি আমি নির্ভরভাবে প্রিন্সিপাল হুজুরের কাছে উপস্থাপন করতে পারি। কারণ আলহামদুলিল্লাহ এর আগে অতীতে যতগুলো দায়িত্ব অর্থনৈতিক বিষয় থেকে শুরু করে ইনশাল্লাহ আমরা হুজুরের কাছে যেভাবে উপস্থাপন করার দরকার সেভাবেই করেছি। এবারও যাতে করে তার বিপরীত না হয়, প্রত্যেক টিচারকে বলবো যে আমাদের ব্যর্থতা সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এখানে, এটা আমি ছাত্রদের কথা বলবো না, আমি আমার নিজের কথা বলতেছি, অন্য টিচারদের, যে আমরা সিলেবাসটা দেখি না, সিলেবাসটা আমি টিচার হই আমি হাতে নিই না, বা আমার মানবন্ধনটা আমি দেখি না, বা আমার মানবন্ধনটা আমি একদিনের ছাত্রদেরকে বুঝিয়ে দিই, ক্লাসে আমি মানবন্ধনটা বলে দেখে দিই, প্রশ্নের উপর ধারণা দিই, তবে আমার পরীক্ষা কিছুদিন পরে। এই জন্য প্রত্যেক টিচারের প্রতি সবিনয় অনুরোধ, আপনার প্রথম সাময়িক পরীক্ষার যে সিলেবাস আছে, সিলেবাস আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে সিলেবাস শেষ করার জন্য। ছাত্রদেরকে প্রশ্ন একটা সাজেশান দিয়ে দিবেন, প্রথম সাময়িক পরীক্ষার জন্য তাদেরকে সাজেশান দিয়ে দিবেন। পরীক্ষাতে যদি প্রশ্ন থাকে 5টা, তাদেরকে 10টা প্রশ্ন দিবেন, 10টা প্রশ্ন থাকবে তাদেরকে 15 থেকে 17-18টা প্রশ্ন দিবেন। অর্থাৎ তাদেরকে সাজেশান দিয়ে বলে দিবেন যে এটার ভিতর থেকে প্রশ্ন হবে, তবে সাজেশানটা এমন হবে না যে শর্টকাট প্রশ্নের মতো নেই, না, সাজেশানটা একটু ব্রড হবে, এখান থেকে সেই পরীক্ষা দেয়। আর সিলেবাস শেষ করবেন, সিলেবাসের মান বন্টন দিয়ে দিন। এটা হলো আমার প্রথম স্টেপের কথা শিক্ষকদের প্রতি। আপনারা প্রত্যেকে কথাগুলো নেবেন, না হলে আমি রিভিউ করে আমি প্রিন্সিপালকে দিব, হুজুর সরাসরি আপনাকে ফোন দিই। এরপর দ্বিতীয় স্টেপের কথা হচ্ছে আমার ছাত্র ভাইদের, বকুড়া মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। ঐতিহ্য শব্দ কি বুঝো? যার অনেকগুলো বিশেষণ থাকে, আর বিশেষণের সমন্বয় এর ফলে আমার ঐতিহ্য। এর মানে হচ্ছে এই প্রতিষ্ঠানের অনেকগুলো বিশেষণ আছে, অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, এই জন্য এটাকে ঐতিহ্যবাহী বলা হয়। তা আমরা সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী ছাত্র শিক্ষক, তাই আমাদের কিছু করণীয় আছে, আবার তদ্রূপভাবে আমাদের কিছু বর্জনীয় আছে। প্রথম করণীয়, কালকে থেকে আমি প্রত্যেক ক্লাস টিচারকে বলতেছি, আমার কোনো ক্লাসে কোনো ছাত্র অর্থাৎ তার মাদ্রাসার যে ড্রেস, ওই ড্রেসের বিপরীত কোনো ড্রেস নিয়ে সেই ক্লাসে ইন করতে পারবে না।
প্রথম দিনে আমার হাতে ব্যাট থাকবে, ইনশাআল্লাহ আমি প্রত্যেক ক্লাসে তদন্ত করবো। টুপি ড্রেসের জন্য আমি শাস্তি দিব, নিম্নে 10 বাই এর উপরে যা দিতে পারি, এটা আমি বলে দিলাম। কালকে থেকে কোনো বিপরীত কোনো ড্রেস কোড পরিয়ে আসা যাবে না, বিপরীত কোনো টুপি পরিয়ে আসা যাবে না। আমার প্রতিষ্ঠানের যে ড্রেস কোড, এই ড্রেস কোড প্রত্যেক ছাত্র এমনি করে আসতে হবে। তোমার পাঞ্জাবি ধোয়া নাই, এটা চলবে না। তোমার টুপি ধোয়া নাই, চলবে না। এই আবহাওয়াটা নিয়ে কালকে ক্লাসে প্রবেশ করতে হবে। বা আজকে বাইরে গিয়ে এগুলো পরিষ্কার করি, কালকে এটা নিয়ে কোনো কথা চলবে না। তাহলে তোমাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে ড্রেস কোড। প্রথম কথা কি? ড্রেস কোড। ড্রেস কোড। তোমার পুরো ড্রেস কোড ঠিক আছে, কিন্তু টুপিটা ঠিক নাই, এটাও আমি সার্চে করবো। পুরা তোমার ড্রেস কোড তোমাকে মেনটেন করতে হবে। কথা বুঝতে আছেন? এর সাথে আমাদের গুরুত্বপূর্ণ যেটাকে আমরা সবচেয়ে বেশি হাইলাইটিং করি, সেটা হলো আমাদের ড্রেস কোডের মধ্যে আমাদের ফাঁকি। এটা সকল ছাত্রের থাকতে হবে। কালকে বিষয়টা শ্রেণী শিক্ষক দেখবে, পাশাপাশি আমি নিজে প্রত্যেক ক্লাসে আমি যাব। কথা বুঝিয়েছেন? ইনশাআল্লাহ ফাঁকি প্রত্যেক ছাত্র নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। সবাই ফাঁকি আসবে। এরপর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের কিছু আদবের মহাঘাটতি দেখা যাইতেছে। এদিনই আমাদের সাথে যখন আমি আসি, আমি নিজেও একটু লজ্জিত হয়ে যেতাম। আমি ফার্স্ট করি 2 বছর একটা প্রতিষ্ঠানে ছিলাম, যুক্তপুর একটা ফাতিমাদের সাথে ছিলাম, সেখান থেকে এখানে আমার 18তে আসি আমি নিজেও লজ্জিত হইতাম। অনেক কিছু ছাত্র আছে বয়সে অনেক কম, কিন্তু আমার থেকে লম্বা চড়া অনেক গাড়ি, এরা আলেমে করতো। তাদের সাথে ঢুকার সময় তখন কি দিনিয়া কি আলিয়া, ঢুকার সময় জুতাটা রাখার সাথে সাথে ছাত্ররা দূরে এসে জুতা ধরি এটা বক্সে রাখতো, অথবা জুতাটা ঠিক করে দিত। কিন্তু এখন জুতা তো ঠিক করার দূরের কথা, বাবা আমাদের জুতাটার অন্তত নিরাপত্তা দিও। মানে জুতারা যে হারে তোমরা সড়ো পরে, আমরা মসজিদ থেকে বাইরে হয়ে এই জুতার উপর আর পা দেওয়ার মতন থাকে না। আমার জুতাটা দেখা যায় যে ময়লা না, কিন্তু তোমরা সরি এটার মধ্যে একবারে ফ্লেট বানাই। অন্তত আমাদের জুতা ধরার দরকার নাই, ঠিকও করে দেওয়ার দরকার নেই, উস্তাদের জুতাটার মধ্যে আমরা পা দিও। দিনিয়া মাদ্রাসাটা এই ঐতিহ্যটা তো হারিয়ে গিয়েছে। তোমাদের যেটা কষ্ট হয়, এটা অন্তত উস্তাদের জুতাগুলো মার করিয়ে ধরার দরকার নেই, তো পা দিও না। কথা বুঝিয়েছ? এই একটা ঐতিহ্য ছিল, এটা হারিয়ে গেছে। আরেকটা ঐতিহ্য হচ্ছে দিনিয়া মাদ্রাসার কি উপরে তারা শুধু সালামের জবাব নিতে নিতে প্রত্যেক ক্লাসে সালামের একটা সময় নাউজুবিল্লাহ এটা বলা ঠিক না, মানে বলতাম যে এত ঠিক আছে আর লাগবে না, এইভাবে সালাম দিত। কিন্তু এখন আর সালাম আমাদের উস্তাদেরা দেয়, অবশ্যই ছাত্ররা এখন আর সালাম দেয়। তো ঠিক আছে আমরা সালাম দিব, তোমরা জবাব দিতে পারবে তো? কথা বলো না, জবাব দিতে পারবে তো? জবাব দিবে উস্তাদেরা, আপনারা মনে করি আপনারা সালাম দিবে, ওরা জবাব দিবে। যেহেতু তালিম এবং তালুমের জন্য একসাথে আমরা তালিম দিই, আমরা কি দিই? আমরা তালিম দিব। ওরা তো যেহেতু ওরা সালামের আহমিয়ত এই বিষয়ে তো ওদের জানা নাই, জ্ঞান নাই, বা ওরা আমাদের ইনস্টিটিউশন থেকে যে শিক্ষা পাওয়ার দরকার এটা আমরা দিতে পারিনি, ব্যর্থতা। পারিবারিক যে শিক্ষা পাওয়ার দরকার, সালামটা তো পরিবার থেকে আসে, হয়তো ওইটা তাদের পরিবার দিতে পারেনি, তাইলে আমাদের উস্তাদেরা মনে করি সালাম দিবে। এটা হাসির কথা না, আমাদের উস্তাদেরা মনে করি আমরা দিব। আমি লজ্জিত হয়ে যাই, আমার সাথে মাঝে মধ্যে কিছু মেহমান আসে, আমার ফাঁস দিয়ে আমি বিভিন্ন ক্লাসে নিই বা আমার ফাঁস দিয়ে যায়, ওরা মেমন দেখিও দাঁড়ায়ও না, সালামও দেয় না। তখন এত লজ্জিত হই যে আমাদেরকে দেখি সালাম দিল না, দাঁড়াইল না, তা তো বুঝতাম আমাদের সন্তান আমাদের পরিবারে যেটা হয় পরিবারের ভিতরে যায় হয়। কিন্তু বাইরের থেকে একদম লোক যখন আসে তাকে দেখি দাঁড়াইলো না, সালামও দিল না। এটা তো দিনের ঐতিহ্য ছিল না। এটা কাদের কারণে নষ্ট হয়ে গেছে? এটার আমি প্রথম দায় দিব যে উপরের শ্রেণীর যে সমস্ত বড় ভাইরা আছেন, আলেম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা আছেন, তাদেরকে ফলো করবে তার নিচের ভাইরা। আপনারা এটা শুরু করেন, আপনারা জারি করেন, আপনারা আপনাদের ছোট ভাইদেরকে স্মরণ করাই দেন। সুতরাং ওয়াজ আর করবো না, ওয়াজ আপনারা ভালো করে জানেন। আমি চাই যে সেই দিনই আমাদের সাথে সালাম, সে আদব কায়দা সবগুলো আবার আগের মতন ফিরে আসো। কি পাইবেন? সালামের জবাব দিতে পারবেন নাকি সালাম দিবেন? আজকে বলছেন সালাম দিবেন শুধু এই ক্যাম্পাসের ভিতরে? এটা আফসোস, একদম দোকানে গেলে দোকানদারও বলে যে আপনাদের প্রতিষ্ঠানের ছাত্ররা সালাম দেয় না। এই সালাম এটা যখন কোনো প্রতিষ্ঠান থেকে উঠে যায়, বুঝতে হবে যে আর কোনো কিছু বাকি নেই, সব উঠে গেছে। সালাম